পুরো রাষ্ট্র ব্যবস্থা ঢেলে সাজাতে চায় সরকার, গ্লোবাল সাউথ সম্মেলনে বললেন ডক্টর ইউনূস। সংশ্লিষ্ট সব পক্ষের সাথে চলছে আলোচনা। আমার এখানে বালির বস্তা বাঁধা হয়, এখানে অস্ত্র ঠেকিয়ে রাখা হয়, বলে যে আমাকে শুট করে ফেলে দিবে নাকি। তো একজন বলে যে শুট করে ব্লেড দিয়ে পোজ দিয়ে তারপরে ফেলে দাও। আয়নাঘরে অমানসিক নির্যাতনের বর্ণনা, মালয়েশিয়া প্রবাসীর পিলখানা হত্যাকাণ্ড, টাকা পাচারের বিচার দাবি সাবেক সামরিক কর্মকর্তাদের। এবং চিকিৎসক ধর্ষণ কাণ্ডে ভারতের সব হাসপাতালে 24 ঘন্টার কর্মবিরতি, সমর্থন জানিয়েছে বিজেপি, দানা বাঁধছে নাগরিক আন্দোলন। এবারে বিস্তারিত সংবাদ। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, অর্থনীতি, গণমাধ্যম এবং স্থানীয় সরকার সহ পুরো সিস্টেমকে নতুন করে সাজাতে চায় বাংলাদেশের নতুন সরকার। ভারতে অনুষ্ঠিত ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী সেশনে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এ লক্ষ্যে রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা চলছে। সবাইকে সঙ্গে নিয়ে সবার বিকাশ। ভারতের এই উদ্যোগের সঙ্গে বন্ধুপ্রতিম দেশগুলোকে যুক্ত করতে তৃতীয়বারের মতো ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করল দেশটি। ভিয়েতনাম, ওমান, নেপাল, ভুটান সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে এই ভার্চুয়াল আয়োজনে বাংলাদেশ থেকে যুক্ত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তৃতায় উঠে আসে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার দ্বিতীয় বিপ্লব প্রসঙ্গ। বলেন, তরুণরা দেশের রাষ্ট্র কাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. নতুন বাংলাদেশ গড়তে প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্ব দেন সরকারের প্রধান নির্বাহী। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary institutions. নতুন করে ঘটে যাওয়া বিপ্লবের স্বরূপ দেখতে ভারতের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতাদের বাংলাদেশে আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। I invite you to visit Dhaka soon. Otherwise you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বড় এবং শক্তিশালী অংশ দেশের তরুণরা। এই তরুণরাই একটি নতুন পৃথিবী তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখার মামলায় নাম বিভ্রাটে আটক মালয়েশিয়া প্রবাসী শেখ সেলিম অমানবিক নির্যাতনের শিকার হন। শেখ হাসিনা সরকারের কথিত আয়নাঘরে নির্যাতন করা হয় তাকে। নিউজ 24-এর কাছে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন মোস্তাক আহমেদ রয়েল। আমার নাম শেখ মোহাম্মদ সেলিম, আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী। আমি 2008 সাল থেকে মালয়েশিয়াতে কর্মরত ছিলাম। আমি 2015 সালের শেষের দিকে বাংলাদেশে যাই। আমার কাছে মনে হয়েছে যে ওনারা, আমি সেলিম না, আমার পিতা শেখ মোহাম্মদ হোসেন আলী না, আমার অরিজিনাল বাড়ি গাজীপুর না, আর আমি পঞ্চগড় গেছি, কোতোয়ালিপাড়া আমি বোমা পুঁতে রাখছি। এই জিনিসগুলো মানে আমি খুবই আমাকে টর্চার করে এবং এই জিনিসগুলো আমাকে প্রতিনিয়ত বারবার জিজ্ঞেস করে। নেত্র নিউজের ইনকোয়ারিতে পরবর্তীতে আমি জানতে পারি যে মালয়েশিয়াতে সেলিম নামে একজন লোক ছিল, যিনি গাজীপুরে বাসা ভাড়া থাকতেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি কোতোয়ালিপাড়া নাকি শেখ হাসিনার ওই জনসভায় বোমা পুঁতে রাখছিলেন। ওনাকে 2021 সালে বা 20 সালের দিক দিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে। ওইখান থেকে পরে আপনার সোহেলকে আর পাইলাম না, কথা হইল না। তো একদিন আমাকে আপনার মেঘনা ব্রিজের উপরে নিয়ে যায়। ওনারা বলে যে মেঘনা ব্রিজের উপরে আসি, আমার এখানে বালির বস্তা বাঁধা হয়, এখানে অস্ত্র ঠেকিয়ে রাখা হয়,
বলে যে আমাকে শ্যুট করে ফেলে দিবে নাকি। তো একজন বলে যে শ্যুট করে ব্লেড দিয়ে পোজ দিয়ে তারপরে ফেলে দাও। ওইখান থেকে একটা কল আসে, কল আসার পরে ইয়েস স্যার ওকে স্যার বলি, ফোনটা রাখার সাথে সাথে ওনারা আমাকে খুব মারে এবং বলে যে আমার নাকি প্রশাসনে কেউ নাই, আত্মীয় স্বজন চাকরি করে, খুব আঘাত করে শুধু আমার মুখে। আমাকে রিটার্ন নিয়ে আসে, রিটার্ন নিয়ে আসার পরে কিছু সময় যাওয়ার পর আমার কাপড়গুলো আমাকে দিয়ে দেওয়া হয়, আমার যে ড্রেস পরা ছিল আমাকে উঠিয়ে আনার সময় ওইগুলো ফেরত দেয়। ওইখান থেকে বের করার সময় আমাকে বলে যে বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে কিছু বলবা না, কোথায় ছিলে, কেন কেমন ছিলে, কোনো কিছু কারোর সাথে শেয়ার করবা না। বিভিন্নভাবে আমার পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার পরে আমাকে জেল হাজতে প্রেরণ করে মামলা দিয়ে আমাকে আর ছেড়ে দেয় না। আয়নাগরে যে মানুষগুলা বন্দী আছে, যেহেতু আমি বন্দী ছিলাম, কতটা নির্যাতন কতটা নিপীড়ন এটা কল্পনা করা যায় না, কাউকে বলে বোঝানো যাবে না। পিলখানা হত্যাকাণ্ডের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ নিহতের স্বজনদের। তারা বলছেন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের বিচারের মুখোমুখি করতে হবে। দেশের রিজার্ভ চুরি ও পাচারের ঘটনায় জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের নাম জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক মানুষকে হত্যা করা হয়। ঘটনার 15 বছর পর সম্প্রতি শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আবারও আলোচনায় সেই নৃশংস ঘটনা। নিহতের সন্তান ও স্বজনরা বলছেন যে দাবিতে বিডিআর সদস্যরা বিদ্রোহ করে সেনা সদস্যদের হত্যা করেছিল তা একেবারেই গ্রহণযোগ্য নয়। এর পেছনে শেখ হাসিনা ও ভারতের যোগসাজশ রয়েছে। এ সময় তারা হত্যাকাণ্ডের সকল প্রতিবেদন প্রকাশ ও 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান। সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম, আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা চাই না। জুডিশিয়াল ইনকোয়ারি কমিশনের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে এনাদের নাম বেরিয়ে আসবে। 16 বছর ধরে কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম এরকম একটি দিন আসবে যেদিন আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। এদিকে রাওয়া ক্লাবে আর এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা বলেন আয়নাঘরে কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেনাবাহিনী কমিশনদের অনার কোড, সেই অনার কোড ভেঙে সরকারের অনৈতিকভাবে সাহায্য করছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ভারতের সাথে যত দেশ বিরোধী এবং আমাদের স্বার্থ বিরোধী চুক্তি করা হয়েছে সবগুলো রিভিউ করে ইমিডিয়েটলি সেই চুক্তিগুলো বাতিল করতে হবে। দেশের রিজার্ভ চুরি ও পাচারের ঘটনায় জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের নাম জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। রাষ্ট্রীয় কোষাগারের টাকা যে অন্য কেউ এই সাইবার ক্রাইমের মাধ্যমে এটা পাচার করবে এবং তা বিচার হবে না, এটা হতে পারে না। এবং পরস্পরায় জানা যায় এই টাকা পাচারের সাথে স্বয়ং হাসিনা পুত্র জয় জড়িত এবং এটার ব্যাপারে একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের আইনের কাছে হস্তান্তরের দাবি জানানো হয় রাওয়া ক্লাবের অনুষ্ঠান থেকে। উকিলদের দিয়ে একটা তাসনিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। কলকাতায় নারী চিকিৎসককে নৃশংস হত্যার প্রতিবাদে ভারত জুড়ে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এমন ঘোষণার পথে নামে জুনিয়র চিকিৎসকরা। সমর্থন জানায় পশ্চিমবঙ্গের চিকিৎসক সংগঠন। চিকিৎসকদের দাবি জরুরি পরিষেবা ছাড়া আর কোনো পরিষেবা দেবেন না তারা। এক প্রকার অচল হয়ে পড়েছে ভারতের স্বাস্থ্য পরিষেবা। অপরদিকে কলকাতার রাজপথ শনিবারও ছিল উত্তাল। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। কলকাতার নারী চিকিৎসক শিক্ষার্থীর হত্যায় দিনভর উত্তেজনা ভারত জুড়ে। চিকিৎসক সংগঠন আইএম এর ডাকে শনিবার সকাল থেকে রোববার সকাল 6টা পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসেছেন চিকিৎসকরা। এই 24 ঘন্টা দেশের চিকিৎসকরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনো পরিষেবা দেবে না বলে ঘোষণা দিয়েছেন তারা। তবে চিকিৎসায় সমস্যা হচ্ছে না হাসপাতালে ভর্তি থাকা রোগীদের। হাসপাতালগুলো খোলা রয়েছে শুধুমাত্র জরুরি বিভাগ, বসছে না কোনো আউটডোর ডক্টর। দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। এবং এত দিন কেন লাগছে একটা দোষীকে খুঁজতে? কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে লোকেরা কি পারে না? একদিনটা দেওয়াই যায়। আইএমএ একটুখানি কল ডেকেছে যে আজকে আমরা ওপিডি বন্ধ রাখবো, এমার্জেন্সি সেবা 24 ঘন্টা খোলা আছে।
অপরদিকে ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই চালাচ্ছে জোর তল্লাশি। নিজেদের হেফাজতে নিয়েছে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কেন অধ্যক্ষ পরিবারকে প্রথমে আত্মহত্যা বলেছিল, হাসপাতালে পরিবার আসার পরও কেন 3.5 ঘন্টা মৃতদেহ দেখতে দেওয়া হয়নি তার বাবা মাকে, কার ইন্ধনে তিনি এ কাজ করেছেন, চলছে এমন নানান জেরা। তবে 14ই আগস্ট মধ্যরাতে রাত দখলের কর্মসূচির মতো অধিকার দখলের লড়াইয়ের দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ। কলেজ স্ট্রিট থেকে মিছিল যাওয়ার কথা থাকলেও পুলিশ তাদের আটকে দেয়। পুলিশকে গো ব্যাক স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর অনুরোধ করছে প্রবাসী রেমিটেন্স ফোরাম। রেমিটেন্স পাঠাতে উজ্জীবিত করতে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় অবদান রাখতেছেন প্রবাসীরা, এমন বার্তা দিয়ে নতুন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নূর আহমেদ হেলাল। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আবু সাইদ, AKM আজাদ, হাফিজ উল্লাহ বাচ্চু সহ আরও অনেকে। বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে বিএনপির মালয়েশিয়ার কোতারা শাখা কমিটি। শনিবার বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্বল্প পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কোতারায়া বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদ রানা। সাধারণ সম্পাদক SM রহমান নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি মোহাম্মদ তালহা মাহমুদ। বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের ডামানসারার একটি অভিজাত হোটেলের বলরুমে এটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্পেনের কাতালোনিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনায় স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আওয়ামী লীগ নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে এবং খালেদুর রহমান ও মহিউদ্দিন হারুনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রবাসীরা উপস্থিত ছিলেন।